সময়ের কথা, মালখানপুর গ্রামে দুজন শাড়িওয়ালা থাকতো। একদিনের কথা, সুরেশ নিজের বাড়িতে নিজের বউয়ের সাথে কথা বলছিল। তুমি কয়েকদিন আগেই তো সোনা কিনেছিলে, তাই না? হ্যাঁ গো, আমার ওই চুড়ি খুব ভালো লেগেছিল, আমি তো কিনে ফেলেছি। এটা তুমি কি করলে? এই সময়ে সোনার জিনিস কেনা উচিত নয়। তুমি আজকে জানো ওই সোনার দাম পুরো 1000 টাকা হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ গো, তুমি কি এখন আমার সাথে শুধু 1000 টাকার জন্য ঝগড়া করবে? তোমার সাথে আমি ঝগড়াও করতে চাই না আর কথাও বলতে চাই না। আমি গেলাম দোকানে, জানি না ওই বেটা মনোজের জন্য ভালো করে বউনি হবে কি হবে না। ওগো শোনো, তুমি খেয়ে তো নাও। সুরেশ মিনুর কথার উত্তরও দিল না আর দোকানের জন্য বেরিয়ে গেল। দুপুরের সময় ছিল, সুরেশের দোকান ভালো চলছিল, কিন্তু মনোজের দোকানে অনেক লোক ছিল। দাদা মনোজ, এই শাড়িটার কিরকম দাম? এর দাম হলো 1000 টাকা। বেনারসের শাড়ি লক্ষণ দাদা, নিয়ে যাও, খুব ভালো জমবে কিন্তু। 1000 টাকা দাম? সুরেশ দাদার দোকানের থেকে তো সস্তা মনে হয়। আচ্ছা, কিন্তু এই দামে বিক্রি করতে আমার কোনো আপত্তি নেই। হয়তো ওনার ওখানকার শাড়ি অন্য জায়গা থেকে আসে। আরে কালকেই তো আমি দেখেছিলাম একটা শাড়ি, রংটা একটু অন্যরকম ছিল, কাপড় তো এরকমই ছিল, আর উনি তো বলেছিলেন কাপড়টা নাকি খুবই ভালো আর 2000 টাকা চেয়েছিলেন। আরে দাদা, আপনি এটা নিয়ে যান না, খুবই ভালো শাড়ি। যদি কোনো সমস্যা হয় আমার কাছে নিয়ে আসবেন আপনি। হ্যাঁ দাদা, দিন, আমাকে দিয়ে দিন। মনোজ লক্ষণকে শাড়ি দেয়। লক্ষণ সেখান থেকে সোজা সুরেশের দোকানে যায়। কি লক্ষণ, শাড়ির দাম কালকে আমার থেকে জিজ্ঞাসা করলে আর নিয়ে যাচ্ছ ওর কাছ থেকে, তাই না? হ্যাঁ দাদা, আরে আপনি যে দাম বলেছিলেন তার থেকে অর্ধেক দামে। শুধু এটাই বলতে এসেছিলাম যে গ্রামবাসীদেরকে আপনি ঠকাচ্ছেন, বুঝেছেন? আরে না না দাদা না, আরে শাড়ির মধ্যে অনেক রকমের শাড়ি আসে তো, যেটা আমি আপনাকে কালকে দেখিয়েছিলাম সেটা হাত দিয়ে বানানো হয়েছে ওই শাড়ি, সেই জন্য দামটা একটু বেশি হবেই, তাই না? আপনাকে কিছু বলাই একেবারে বেকার। কোনো ব্যাপার না, ঠিক আছে, আমি এখন চললাম। লক্ষণ নিজের কথা বলে ওখান থেকে চলে যায়। তাহলে এই সমস্ত সস্তা শাড়ি বিক্রি করে, তাই তো? সেই জন্য আমার দোকান থেকে বেশি লোকজন আসে না। কিন্তু কিছু একটা ব্যাপার তো অবশ্যই রয়েছে, না হলে এত বড় লোক কি করে হতে পারে ও? এত বড় বাড়ি, লোকজনের সম্মান, এত পয়সা কোত্থেকে আসছে? সুরেশ মনোজের দোকানের পাশে যায়। তখন ও দেখে যে গ্রামের একজন বড় জমিদার ওর সাথে কথা বলছে। এটা দেখে সুরেশ লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। আরে ভাই মনোজ, আমি শুনলাম তোমার নাকি দোকান আজকাল খুব ভালো চলছে, আর শাড়ির দামও তুমি নাকি সবার থেকে কম রেখেছো। এ তো সবই ঈশ্বরের কৃপা, অনেক কিছু দিয়েছেন উনি, তাই অন্যজনের কাছ থেকে বেশি দাম কেন নেব? আচ্ছা, কিন্তু আমি তো ভাবলাম যে ব্যবসা বাড়ানোর একটা তোমার কাছে উপায়, বুঝলে? সেটা আপনি ভাবতেই পারেন জমিদারবাবু, বিক্রি করার জন্য, কিন্তু আসল কথাটা হলো আমি অনেক পরিশ্রম করে এই পাহাড়ে উঠেছি আর তার সফলতার ফলও আমি খেয়েছি। আমিও অনেক পরিশ্রম করে সেই পাহাড়ের একেবারে উচ্চ জায়গায় পৌঁছেছি, তারপরে সফলতার ফল খেয়েছি, বুঝলে? তাই আমি বুঝতে পারি যে তুমি কি বলতে চাইছো, বুঝতে পারছো? সুরেশ ওদের দুজনের কথা শুনে ভাবতে লাগলো। সফলতার ফল? আচ্ছা, তাহলে এই ব্যাপার। তার মানে এই দুজনের সফলতার রহস্য হলো ওই পাহাড়ে তৈরি জাদুর ফল, যেগুলো পাহাড়ের মাথায় রয়েছে। আমি ওই ফল খাবো আর পুরো গ্রামে সব থেকে বড় লোক হয়ে যাব। পরের দিনই পাহাড়ের কাছে পৌঁছালো। একবার ওই ফল আমি খেয়ে নি, তারপরে আর কোনো সমস্যা হবে না। রাত হয়ে গেছিল। সুরেশ অর্ধেক সফর করে ফেলেছিল। সুরেশ একটা গাছের নিচে আরাম করছিল। তখন একজন গ্রাহক ওখানে এসে পৌঁছায়। দাদা, কিছু খাবার যদি থাকে দিয়ে দাও না। পয়সা আছে? পয়সা তো নেই দাদা। আরে পয়সা ছাড়া একটা শুকনো রুটিও আমি কাউকে দেবো না, বুঝলে? যদি কিছু থাকে তাহলে বল, না হলে এখান থেকে বিদায় হ। এই বস্তাটা দেখে নাও তুমি, এর মধ্যে যা তোমার দরকার হবে খাবার বদলে তুমি আমাকে দিতে পারবে, তুমি দিয়ে দাও। আমি এখানে দরকারি কাজে এসেছিলাম, আর কয়েকজন ডাকাত সব লুটপাট করে চলে গেছে, শুধু এই বস্তাটা ছেড়ে দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অনেক গল্প শুনেছি তোমার মতন, বুঝেছ? আমি এতে ফাঁসবো না। হ্যাঁ, যত সব। ওই বস্তা দেখাও দেখি একবার।
তাহলে তোমায় খাবার কিছু দেবো। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, এই নাও দেখো। যখনই ওই পথ চলতি মানুষ নিজের বস্তা খোলে, তার মধ্যে দুটো শাড়ি দেখা দিল। দুটো শাড়ির মধ্যে এত কাজ ছিল যে একটার দাম 5,000 থেকে কম হতো না। এই দুটো শাড়ি আমার লাগবে। এই শাড়িগুলো কিন্তু এর দাম তো অনেক বেশি। আরে কোনো দাম টাম নয়, বুঝেছো? রাস্তা হারিয়ে তুমি পাহাড়ের মধ্যে হারিয়ে গেছো। এই সময় এই খাবার তোমার জন্য হীরের থেকেও বেশি মূল্যবান, বুঝতে পেরেছো? শাড়ি দাও আর খাবারগুলো নাও। ঠিক আছে দাদা, কিন্তু একটা শাড়ি আমি আপনাকে দিতে পারবো, অন্য শাড়িটার আমার অন্য কোনো কাজ রয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নাও তাহলে অর্ধেক রুটি আর অর্ধেক খাবার খাও। দাদা অনেক মানুষ দেখেছি কিন্তু তোমার মতো দেখিনি। কোনো ব্যাপার না, আমি এবার চললাম তাহলে। হ্যাঁ ঠিক আছে, যাও 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 যাও। আর হ্যাঁ, গ্রামে যদি আসবে তাহলে আমার দোকান থেকে শাড়ি কিন্তু অবশ্যই কিনবে, ঠিক আছে? সেই পথ চলতি মানুষ সুরেশের লোভ দেখতে পেল, ওখান থেকে নিজের ব্যাগ নিয়ে চলে গেল। সুরেশও শুয়ে পড়ল। আর পরের দিন সকালে সুরেশের চলা আবার শুরু হয়ে গেল। কিছু দূর চলতে চলতে সুরেশ উঁচুতে পৌঁছালো, আর ওখানে ও একটা ফলের গাছ দেখতে পেল। পাওয়া গেছে, এটা তো দেখছি আঙুর গাছ। হ্যাঁ, শুনেছি যে অনেক দূর দূরান্তের দেশে এটাকে পয়সার চিহ্ন বলা হয়। সুরেশ কিছু আঙ্গুর তুলল আর তারপর সেটা খেয়ে নিল। হ্যাঁ, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে এই ফলের ভেতরে। খেয়েই মনে হচ্ছে জানো নতুন উৎসাহ পেয়ে গেছি আমি এখন। যদি আমি এই ফলের গাছটাকে একবার কেটে নিয়ে চলে যেতে পারি না, আর এর কাঠগুলো দিয়ে বাড়িটাকে সাজাবো আর তারপরে ফলগুলো খেয়ে নেবো। আমার বুদ্ধি দেখে সত্যি নিজের ওপরই ভয় পেয়ে যাই বাবা রে। সুরেশ খুব ফল খেলো আর গ্রাম চলে গেল। আর আজকে দুজন লোক গাছ উখড়ে সুরেশের ঘরের প্রান্তে লাগাতে এসেছিল। হ্যাঁ দাদা, গাছ লাগিয়ে দিয়েছি এখন। এই নাও আপনাদের দুজনের পয়সা। আরে এর মধ্যে কিছু পয়সা কম মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কালকে তুমি আমার কাছ থেকে চায়ের জন্য নিয়েছিলে তো, সেই পয়সা কেটে নিয়েছি। আর বাকি পয়সা তোমাকে দিয়ে দিলাম, রেখে দাও এবার তুমি, ঠিক আছে? সত্যি তোমার জবাব নেই, কিন্তু যদি আগে জানতাম না যে তুমি আসলে এরকম, তাহলে আপনার কাজ করতে কখনই আসতাম না। ঠিক আছে, আমি চললাম। দুজন লোক ওখান থেকে চলে গেল। যত সব যাচ্ছে যখন যা, এবার শুধু দোকান খোলার সময়টা হয়ে গিয়েছে, এবার পয়সাই পয়সা হবে। সুরেশ নিজের দোকানের দিকে এগিয়ে গেল আর ওখানে পৌঁছে দোকান খুলল। অর্ধেক দিন কেটে গেছিল, কিন্তু সেরকম ভাবে কোনো গ্রাহকই এলো না। তখনই সুরেশ সেই পথ চলতি মানুষকে মনোজের দোকানের দিকে যেতে দেখলো। পথ চলতি মানুষ সুরেশের দিকে তাকালো আর রেগে গিয়ে নিজের মুখ ঘুরিয়ে নিল। লক্ষণ এইসব দেখে সুরেশের কাছে এলো। আচ্ছা দাদা, ওনার সাথে কি তোমার কোনো ঝগড়া আছে নাকি? না তো, সেরকম তো কোনো ব্যাপারই নয়। আর যদি হয়েও থাকে এতে তো আমার কোনো লস নয়, তাই না? আরে লস নয়, অনেক বেশি লস। কি বলতে চাইছো লক্ষণ? আসলে বলতে চাইছি যে শহরের অনেক বড় ব্যবসায়ীও আর এখানে অনেক রকমের শাড়ি কম দামে সে কিনতে এসেছে। কি সত্যি? এটা আমি কি করে বসলাম, কিন্তু কোনো ব্যাপার না, তখন আমি ফলটা তো খাইনি, সেই জন্য আমি সফলতা তখন পাইনি। এখন আমি ফল খেয়ে নিয়েছি, তাই সফলতাও পেয়ে যাব। আমি এক কাজ করি, আমি গিয়ে ওর সাথে কথা বলে আসি। সুরেশ আর লক্ষণ পথ চলতি মানুষের কাছে গেল যে মনোজের সাথে কথা বলছিল। তাহলে চুক্তি পাকা মনোজবাবু? হ্যাঁ ঠিক আছে, একদম পাকা। আমি আশা করছি এরপরেও যেন চুক্তি এইভাবেই চলতে থাকে। অবশ্যই, আপনি সত্যিই খুব ভালো মানুষ। কালকে আমাকে গ্রামের পথ দেখিয়েছেন আর নিজের বাড়িতে থাকার জায়গাও দিয়েছেন। আরে দাদা, আমি তো আপনাকে কালকেও খাবার দিয়েছিলাম, আপনি ভুলে যাননি তো? ওরে আপনি, খুব ভালো করে মনে আছে আপনার কথা। আমার বিপদের সুযোগ নিয়ে আপনি আমার দামি শাড়িটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছিলেন আর অর্ধেক রুটি দিয়েছেন আমাকে। আর একটা শাড়ি আপনি চেয়েছিলেন না আমার কাছ থেকে, এই নিন। এর আর কোনো দরকার নেই আমার কাছে, উপহার হিসেবে রেখে নিন। আমি চললাম মনোজবাবু, আবার পরে কখনো দেখা হবে। আরে 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 একবার শুনুন না। সুরেশের কথা না শুনে ও ওখান থেকে চলে গেল। সুরেশ রেগে গেল আর ও তারপর মনোজকে বলল, মনোজ,
তুই তো আমাকে বলেছিলি যে ওই পাহাড়ে ওঠার পরে নাকি ওই সফলতার ফল খেয়েছিলি, তাই না? আরে আমিও তো ঠিক তাই করলাম রে, কিন্তু আমি সফলতা কেন পেলাম না? কিন্তু আমি আবার কখন এমন বললাম? আরে আমাকে নয়, ওই জমিদার বাবুর সাথে যখন কথা বলছিলে তখনই তো বলেছিলে তুমিও না সত্যি সুরেশ। হ্যাঁ, আরে আমি তখন এটা বলতে চেয়েছিলাম যে আমি সৎ পথে ওই কঠিন রাস্তা পার করেছিলাম, বুঝতে পেরেছো? আর আজকে যে সফলতা পেয়েছি সেটাই হলো সফলতার ফল। সত্যি তুমি অনেক বোকা দেখছি। আরে কিন্তু আমি যে ওই গাছটাকে উঠোনে লাগানোর জন্য পয়সা পর্যন্ত দিলাম, হায় ঈশ্বর, এত লোকসান! দাদা, এখনো তুমি পয়সার কথাই বলছো তো? নিজের মন থেকে লোভটা একবার সরিয়ে দেখো না, তাহলে তুমি সব বুঝতে পারবে যে ওই গাছটা তোমার উঠোনে একেবারে শুকিয়ে যাবে। এত বড় গাছটাকে তুমি তোমার স্বার্থের জন্য মেরে ফেললে তো। এই তুমি চুপ করো তো, তুমি কিছু জানো না। সুরেশ রেগে গিয়ে নিজের ঘরে চলে গেল। মিনু, কোথায় তুমি? আরে কোথায় তুমি? তখনই সুরেশ টেবিলের ওপরে একটা চিঠি পড়ে থাকতে দেখলো। সুরেশ সেটাকে পড়তে শুরু করলো। আমি মিনু, আপনি লোভে সব সীমা পার করেছেন। প্রথমে বাচ্চাগুলোকে বলে দিলে যে মামার বাড়িতে গিয়ে পড়াশোনা করো, যাতে ওদের দায়িত্ব তোমাকে না নিতে হয়, আর আমার জন্য খরচ করতে তোমার এখনো কষ্ট হয়, তাই না? আমি চলে যাচ্ছি বাড়ির বাপের বাড়ি, আর কখনো ফিরে আসবো না। পয়সাই তুমি বাঁচাতে থেকো, ঠিক আছে? আর এই গয়নাটা এখানেই ছেড়ে চলে গেলাম। এর জন্য 1000 টাকা ভাইকে বলে আমি পাঠিয়ে দেব তোমার কাছে। আমি চললাম। এটা কি হয়ে গেল? এটা পড়ে সুরেশ হতবাক হয়ে গেল। ওর মনে হলো যে টাকা যে মানুষদের জন্য রোজগার করা হয় এখন তারাই নেই। এরপর সুরেশ নিজের জীবন অনেকটা বদলে ফেললো। ও একটা কথা খুব ভালো করে বুঝে গেল যে সব থেকে সুস্বাদু সেই ফল ছিল যেটা ও পাহাড়ে কষ্ট করে চড়ে খেয়েছিল, আর সেই কষ্টের কারণে ওর ওই ফল আরো মিষ্টি লেগেছিল।